সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল জুলুম ভয় কোনো কিছুতে হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। ব্যক্তিগত বিয়োগ ব্যথা পেছনে ফেলে যিনি ছিলেন সমষ্টির মাঝে, সেই তিনিই আজ সমষ্টির শোক ও গাথা হয়ে অপার্থিব জগতে। তার এই অন্তিম যাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিদায় আপসহীন নেত্রী। সাথে আছি হিমাদ্রি রাহা। আর এই আয়োজনে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালমা বেগম। আপনাদের দুজনকে আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আপনি যখন চাকরি জীবনের ক্ষেত্রে আপনি ওনাকে সরাসরি তার যে আর্থিক ব্যবস্থাপনা খাত, তার আর্থিক কাঠামো ব্যবস্থা সরাসরি দেখার সুযোগ হয়েছে, সেই দিক থেকে আপনি তার এই আর্থিক কাঠামো ব্যবস্থার যে দর্শন সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রথমেই আমি দেশ নেত্রী বিদায় আপসহীন নেত্রীর, যিনি কয়েক ঘন্টা আগে সদ্য সমাহিত হইয়াছেন, তার প্রতি আমার ব্যক্তিগত, আমাদের সকলের ব্যক্তিগত শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এটা খুব স্পষ্ট যে আজকের যে বাংলাদেশ, 54 বছর বয়সের যে বাংলাদেশ, তার মধ্যবর্তী একটা পর্যায়ে এমন নেতৃত্ব, এমন কর্মসূচি, এমন কাঠামো পরিকল্পনার ব্যাপারটা করা হয়েছিল, যেটি দিয়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা ভালো কাঠামোর দিকে এগোচ্ছিল। পরবর্তীকালে তা নানানভাবে ভেঙে গেছে, এটা ঠিক। কিন্তু আমাদের ওই সময়টা ভুললে চলবে না, যে সময়টাতে একটি স্বনির্ভর অর্থনীতি, একটি স্বয়ংভর অর্থনীতি, নিজের অর্থে নিজে চলার, নিজের স্বাধীনতায় নিজের পথ চলার যে অর্থনীতি বা উন্নয়ন যা বলি, সেটা তাই শুধু অর্থনীতির ক্ষেত্রে হোক, শিশু কিশোরদের শিক্ষার ব্যবস্থায় হোক, কৃষকদের উন্নতির ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে একটি সমন্বিত যে চিন্তাভাবনা যেটা করা হয়েছিল, সেই সময়টা আসলে বিশ্লেষণ করা দরকার, নিজের দেখা দরকার। 1991 সালে তারা একটি দীর্ঘদিনের সামরিক শাসনের, বিশেষ করে 80-র দশকের পুরো সময়টার সেই সময় পার হয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্রায় যখন তারা স্নাত হলেন, সেটা 1991 সাল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করল। প্রথমেই তাদের কয়েকটা কর্মসূচিতে আমরা খুব স্পষ্ট লক্ষ্য করলাম যে আসলে নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা সক্ষমতা অর্জনের যে প্রয়াস, সেটি তারা প্রথমেই নিলেন। কেননা এর আগেও 70-এর দশকের মাঝামাঝি সময় থেকেও আমরা লক্ষ্য করেছি, এমনকি সেই 71 সালে ওই যে চিটাগাংয়ের থেকে একটা যুদ্ধের ঘোষণা দেওয়ার যে বিষয়টার থেকে, হ্যাঁ, যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেটার সব কিছুর মূল্যে কিন্তু একটা যে আমরা একটি স্বাধীন জাতি এবং আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নির্ণয় করতে হবে। 80-র দশকে এসে আমরা দেখলাম যে পুরো দশকটাই বৈদেশিক ঋণের বা বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে গেছে। তখন বিশেষ করে 90 সালের দিকে এসে দেখা গেল যে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা তো পুরোটাই বৈদেশিক সাহায্যের, এমনকি রেভিনিউ খাতেরও কিছু টাকাও ওই বৈদেশিক সাহায্যের উপরে হচ্ছে। তাহলে বৈদেশিক সাহায্যের হলে বৈদেশিক শর্তের দ্বারা চালিত বা পরিচালিত হতে গেলে পর নিজের স্বাধীনতা তো থাকে না, বা নিজের উন্নয়নের কোনো ব্যবস্থা থাকে না, সুযোগটা থাকে না। সেই জন্যেই প্রথমেই আমরা দেখলাম 1991 সালে তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আইন, ভ্যাট আইন প্রবর্তন করলেন সরকারের প্রথম বছরেই, এবং তখন তারা যথেষ্ট জনসমর্থনে খুব দৃঢ় ছিলেন। ফলে
প্রচুর বাধা এসছিল, প্রচুর সমালোচনা হয়েছিল, কিন্তু তারা ওটা থেকে টলেননি। তাদের উদ্দেশ্য ছিল, এটা ছিল এই যে আমি যদি নিজে রেভিনিউ নিজে আর্ন করতে পারি, তাহলে আমার বৈদেশিক সাহায্যের উপরে, সহায়তার উপরে নির্ভর করতে হয় না। তখন আমার নিজের মর্যাদা, আত্মমর্যাদাকে ঠিক রেখে আমি চলতে পারি। সেই জন্য এই ভ্যাট কিন্তু আমাদের রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে একটা বড় সংযোজন, এমন একটা সংযোজন যা পরবর্তী বছরগুলোতে আমাদের রেভিনিউ খাতের যে অগ্রগতি, যে কাজ, যে ভূমিকা, ভ্যাট শুধু ভ্যাট নেওয়া দিয়ে অর্থনীতি রেভিনিউ আর্নড হচ্ছে তা না, কিন্তু ভ্যাট এমন একটা ব্যবস্থা যা সকল মানুষকে টাচ করে। ভ্যাট ঠিকই, কিন্তু সেটার মধ্যে একটা পরিমিতি বোধ, একটা হিসাবের বোধ, একটা থেকে যায়, এবং সেটা আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলে। আর নিশ্চয়ই আরো বিস্তারিত আপনার কাছে আমরা আলোচনা করবো। আপনার কাছে আমরা আবারও ফিরবো। ডক্টর সালমা বেগম, আপনার কাছে এবার ফিরতে চাই যে বিষয়টি তার কিন্তু বেগম খালেদা জিয়ার শাসনামলে আমরা দেখেছি বা ইতিহাস যে কথাগুলো বলে সেটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষা ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি উপবৃত্তি প্রথা চালু করেছিলেন। সার্বিক দিক মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষা ক্ষেত্রে তার অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আজকে আমরা অনেক কথাই আসলে বলার আছে, অনেক কথাই বলবো। তো শুরুতেই আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমি যেহেতু শিক্ষক, আমরা বিভিন্ন বই স্টাডি করি, বিভিন্ন রিসার্চ, জার্নাল, অনেক কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটও আমরা করি। এগুলো আমাদের করতেই হয়। আমাদের আসলে ক্লাসে ছাত্রদের জন্য আমাদের বলতে হয় একটা কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা করি। বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা বিভিন্ন সময় ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো শুধু বাংলাদেশ না, রাজনৈতিক যে ইতিহাস বিশ্বে তার নামটা আমি বলবো যে একটা বিরল নাম, বিরল উদাহরণ। তার জীবনের যে ধাপগুলোকে যদি আমরা দেখি, প্রথমেই আসলে তার ব্যক্তিগত জীবন, তারপরে আসে তার রাজনৈতিক জীবন, তারপরে তার সেই যে কারা জীবন, সেই জীবন থেকে দীর্ঘ 15 বছরের যে তার যে সংগ্রাম, প্রতিটা ধাপেই ছিল আসলে খুবই মানে কি বলবো, যে সংগ্রাম, নিপীড়ন, অত্যাচার, এই সব কিছুর মধ্য দিয়েই তিনি তার সময়গুলো অতিবাহিত করেছেন। এবং তার এই যে 40-41 বছর যেটা বলি রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের প্রতিটা ধাপেই তার যে অবদান আমাদের সমাজ বিনির্মাণের ক্ষেত্রে, সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেগুলোর ফলাফল আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখি। আপনি জানতে চেয়েছেন শিক্ষার ক্ষেত্রে তার অবদান। শিক্ষার ক্ষেত্রে তো অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা ছিল বিরল। কারণ আমরা জানি যে মাধ্যমিক স্তরে উপবৃত্তি যেটা তিনি চালু করেছিলেন, তারপরে সেটার কারণে কিন্তু সেই সময়টাতে তার যে সময়কালীন, সেখানে আমরা দেখি যে বিশেষ করে কন্যা শিশু তাদেরকে স্কুলে ধরে রাখার একটা রীতি চালু হয়েছিল, এবং এর ফলে বাল্যবিবাহ এবং এটার হার কমে গিয়েছে, স্কুলে ড্রপ আউট রেট সেটাও কমে গিয়েছে। শিক্ষার ক্ষেত্রে এখানে এই জায়গাটা তার একটা অবদান ছিল। তারপর দেখেন, আমরা জানি যে একটা জাতিকে যদি আমরা শিক্ষিত করতে চাই, তো সবার আগে কিন্তু মায়েদের শিক্ষার খুব বেশি দরকার। তাদের সচেতনতা, তাদের যে অধিকার, তাদের যে কথা বলার অধিকার, তাদের মত প্রকাশের অধিকার, তাদের সন্তানদের যে বড় করার ক্ষেত্রে তাদের যে ভিউজগুলো, সব কিছু এগুলো তো বেগম খালেদা জিয়া এটা কিন্তু বুঝতে পেরেছিলেন। আমরা জানি যে 2005 সালে ফোর্বস একটা ম্যাগাজিন, এটা নারী নেতৃত্বের দিক থেকে বিশ্বে খুব আন্তর্জাতিক শক্তিশালী একটা ম্যাগাজিন, সেখানে কিন্তু বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় তার নাম উঠে এসেছিল। এবং এটা কিন্তু শুধু তার ব্যক্তিগত কোনো অর্জন ছিল না, তিনি আন্তর্জাতিকভাবে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীর নেতৃত্ব, নারীর শিক্ষার প্রসার, নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, সব কিছুর বিনিময়ে কিন্তু এই আন্তর্জাতিক স্বীকৃতি তিনি পেয়েছিলেন। এরকম আমরা বহু অবদান তার আছে। যেমন আমরা যদি নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার কথা বলি, তাহলে আমরা দেখি তার সময়কালে গার্মেন্টস শিল্পে তিনি
অনেক নারী শ্রমিককে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন এবং তার নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এই যে বিরল দৃষ্টান্ত, তার এই যে রোল মডেল নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, এটার জন্য কিন্তু হোয়াইট হাউস তাকে ইনভাইট করেছিলেন এবং সেখানেও আমরা জানি যে তাকে এই নারী নেতৃত্ব এই যে তৈরি করা, নারীর ক্ষমতায়ন তৈরি করা, এর জন্য তিনি পুরস্কারে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছিলেন। তো আমরা দেখেন, আমরা কিন্তু ইউরোপীয় যে নারী উন্নয়নের মডেল, সেখানে আমরা দেখি যে তাদের সেই মডেলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর স্বাস্থ্য, শিক্ষা, নারীদের সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নারীদের সমান মজুরি, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নারীর ক্ষমতায়নের মডেলকে তৈরি করা হয়। তো সেখান থেকে ভিন্নভাবে এসে বেগম খালেদা জিয়া বাংলাদেশের আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, সীমিত সম্পদের যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে তিনি নারীর ক্ষমতায়নের তার যে মডেল বাংলাদেশে, সেটার ভিত্তি ছিল নারীর শিক্ষা, নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারীর সামাজিক সুরক্ষা। তো এই যে চারটা দিক, এটা নারীর ক্ষমতায়ন বলেন, নারীর শিক্ষার প্রসার বলেন, নারীর অর্থনৈতিক সমৃদ্ধি, নির্ভরশীলতা, এটা এই তার যে নারী মডেল, সেটার মূল স্তম্ভ এটা। নিশ্চয়ই, মানে এই চারটা দিককে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরা নিশ্চয়ই এরকম আমরা দেখি যে বিভিন্নভাবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, তারপর আমাদের সমাজে যারা একটু ভালনারেবল ছিল তাদের জন্য তাদের যে বিভিন্ন কর্মপ্রচেষ্টা, অ্যাক্টিভিটিসগুলো ছিল, আজকে আমরা তার বেশ কিছু সুদূর প্রসারী পদক্ষেপ ছিল। আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করবো। আপনারা থাকুন আমাদের সামনে। একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেল। বিরতির পর আমরা আবারও ফিরছি বিদায় আপসহীন নেত্রী এই বিশেষ আয়োজনে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিদায় আপসহীন নেত্রী। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বিরতির আগে আপনি যেমনটি ভ্যাট আইন চালু করা সহ তার বিভিন্ন আর্থিক খাতে নানা দিকের মূল্যায়ন করছিলেন, এবার এই সময় এসে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে তার সরকারি যে 91 থেকে 95, তারপর তিনি 96 এবং 2001, এই পুরো রাষ্ট্র মানে এই তিনবারের শাসনকালীন যে সময়টা ছিল, তিনি বিশেষ করে সর্বশেষ যে সময়টাতে আপনার নিশ্চয়ই তখন সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কাছাকাছি থেকে তাকে দেখার জানার সুযোগ হয়েছে। সেই সময়টাকে আপনি আর্থিক খাত বিবেচনায় কীভাবে আপনি মূল্যায়ন করবেন? হ্যাঁ, যেমনটি আমি বলছিলাম, শুরু করছিলাম ভ্যাটের বিষয়টা দিয়ে। ভ্যাটের থেকেই কিন্তু আমরা লক্ষ্য করলাম বা দেখা গেল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর, ওনারা চাইলেন, বললেন এনবিআর মাস্ট বি স্ট্রং, তোমাকে নিজের রেভিনিউ আর্ন করতে হবে, করলেই আমি বিদেশ নির্ভরতা থেকে মুক্তি পাবো আর নিজের ইচ্ছায় চলতে পারবো। এই যে নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতার মধ্যে থাকার ব্যাপার, সেই জন্য দ্বিতীয় যে কাজটি তারা করলেন, যে আমাদের যে পুঁজির সংকট আছে, সেই পুঁজির সংকটকে এ করার জন্য যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, এটা কিন্তু তারাই করলেন 1995 সালে, এবং প্রাইভেট সেক্টরে আরও স্টক এক্সচেঞ্জের আনার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কিন্তু 1993 সালে আপনার প্রতিষ্ঠিত হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সুপারিটির থাইতে আরও বেশি করে দেওয়ার জন্য বিকেন্দ্রীকরণ করা। এটা প্রথমে একটা অত্যন্ত আধুনিক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করলে। আমি একসময় তার ডিমিটিউলাইজ স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানও ছিলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তারপরে দেখা গেল যে এনবিআরের লোকবল বৃদ্ধি, তার কর্মসূচি, তার এগুলো ব্যাপারে ভালো বিনিয়োগ করার পদক্ষেপ নিলেন। এবং আরও কয়েকটা জিনিস, যেমন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যাতে আন্তর্জাতিক আরবিট্রেশন বা সব কিছুর ক্ষেত্রে একটা সুবিধা হয়, সেই জন্য আইসিসি গঠিত হলো। এই ওনাদের ওই সময় প্রথম দিকের ওই সময় শিল্পনীতি ঘোষণা করলেন। এবং সবচেয়ে যে কাজটি করলেন, যে ওনারা বললেন যে আমার দেশের নিজেরাই গড়ে উঠুক, নিজের উদ্যোক্তা সৃষ্টি হোক, নিজেরা স্বয়ংসম্পূর্ণ হোক। সেই উদ্যোক্তা সৃষ্টির জন্যে যে রাষ্ট্রীয় নীতি সহায়তা দেওয়া, সেগুলো এমনভাবে প্রবাহিত করা হলো যে আজকে আমরা যে গার্মেন্ট শিল্পে এত দূর এগিয়েছি, বিশ্বের এটা দ্বিতীয় বা কখনো কখনো প্রথম সাপ্লায়ার কান্ট্রি হতে পেরেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ইয়ং এন্টারপ্রেনিয়ররাই, তারা নিজেরাই তাদের পিছনে এমনভাবে নীতি সহায়তা বা দেওয়া হয়েছে, যখন যেটা চেয়েছেন সেটা দিয়ে এবং বাজার সৃষ্টি করে দিয়ে তাদেরকে নিজে দাঁড়াবার ব্যবস্থা করেছেন। আমাদের গার্মেন্ট শিল্প কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে, উই মাস্ট রিকগনাইজ ইট। এবং সেটার কারণটা হচ্ছে এই যে ওনাদেরকে চলতে দেন।
এনবিআরের প্রতি তাদের ছিল বেশি। আমি মনে করি ভবিষ্যতেও আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এনবিআরকে এই দৃষ্টি নিয়ে যেতে হবে, যা আগে অর্থনীতিকে চালু করতে দেন, অর্থনীতি চলুক, ও ব্যবসা করুক, করলে আমি রেভিনিউ পাবো। আমি ও ব্যবসা করতে পারছে না, ওর কোনো উন্নতি হচ্ছে না, আমি রেভিনিউ চেয়ে যাব, এটা অ্যাবসার্ড। এই দৃষ্টিভঙ্গিটাই পাল্টাবার জন্যেই ওই সময়ে যেসব প্রাইভেট সেক্টরকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হলো, নীতি সহায়তা দেওয়া হলো, যা দিয়েই কিন্তু ওই প্রাইভেট সেক্টর দাঁড়িয়ে গেল। আমরা এক্সপোর্ট লেড, প্রাইভেট সেক্টর লেড ইকোনমি পেলাম। এবং পরবর্তীকালেও 2001 থেকে 2006-এর সময়ও আমরা দেখছি অনেকগুলো পদক্ষেপ, সেগুলো ওই প্রাইভেট সেক্টর লেড ইকোনমি গড়ে তোলার ক্ষেত্রেই বেশি। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, রাষ্ট্র ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করবে না, ওরা নিজেরাই করবে, ওনাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে। পলিসিগুলো কিন্তু সেইভাবেই তৈরি করা হতো। যেমন 2005 সালে হঠাৎ করে দেখা গেল IMF-এ একটা আসতেছে, মাল্টিফাইবার আসতেছে, তাতে মনে হলো হঠাৎ করে আমরা সবাই মনে করলাম যে বোধহয় বাংলাদেশ তো তাহলে আমার এই গার্মেন্টস সেল তো শেষ হয়ে যাবে, সুবিধা হবে না। হঠাৎ করে তৎকালীন অর্থমন্ত্রী মহোদয়, আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত বিশ্বস্ত অর্থমন্ত্রী পেয়েছিলেন, এবং অর্থমন্ত্রীও এমন একজন নেত্রী পেয়েছিলেন যে তিনি যা বলতেন বুঝতেন, এবং আমি অত্যন্ত খুব কাছের থেকে দেখেছি, অত্যন্ত সমন্বয় ছিল এর ভিতরে, এবং কোনো সময় উনি কিন্তু নীতিগত কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতেন না। আসলে এই সমন্বয়টা হলে পরে আসলে দেশের মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, এবং এই সিদ্ধান্তগুলো প্রান্তিক পর্যায়ে গিয়ে বাস্তবায়ন হয়। এবং এই যে যেমন প্রান্তিক পর্যায়ের কথাটা আপনি বললেন, এই যে আপনারা যেগুলো দেখছেন, এই প্রসঙ্গে আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু ডক্টর সালমা বেগম আপনার কাছে একটু ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা বিরতির আগে, সেটি হচ্ছে নারী শিক্ষার বিস্তারে তার যে অবদানগুলো আপনি মূল্যায়ন করছিলেন। এছাড়াও কিন্তু তিনি সামগ্রিক শিক্ষা ব্যবস্থায়, সেটা উচ্চশিক্ষা হোক, মানে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, উনি তার বেশ কিছু অবদান কিন্তু সেখানে আছে। সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার দৃষ্টিতে? প্রাথমিক শিক্ষা থেকে আসলে আমরা তো দেখি যে শিক্ষার প্রতিটা স্তরেই, সেটা আপনার মাধ্যমিক, প্রাথমিক, কলেজ লেভেলে, যেমন এখন কিন্তু আমরা অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এবং সেখানে আমরা দেখি যে আমরা যদি আসলে একটা সামগ্রিকভাবে একটা মানে কি স্বনির্ভর বাংলাদেশের কথা চিন্তা করি, সেখানে এখন বিএনপির যে 31 দফা যেটা আছে, সেখানে তো আমাদের সমাজের প্রতিটা সেক্টরের সবকিছুই আছে, সেটা অর্থনীতি, রাজনীতি, পরিপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো ব্যবস্থার যে দফা। হ্যাঁ, তো সেখানে এই তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্টেপগুলো ছিল, যেমন নারীদের শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলি, একজন নারীকে পূর্ণাঙ্গভাবে সচেতন করা, তার রাজনৈতিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, তার সামাজিক সুরক্ষা, তার নিরাপত্তা, সব কিছুই। হ্যাঁ, যেমন আমরা যদি নারীদের রাজনৈতিক অধিকারের কথা বলি, দেখেন সেখানে সংসদীয় যে নারী আসন, সেটা কিন্তু তিনি সর্বপ্রথম সেটা সুরক্ষা তিনি করেছিলেন। বর্তমানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি একটা কনসেপ্ট নিয়ে আসছেন, পরিবার কার্ড, ফ্যামিলি কার্ড। সেটাও কিন্তু ফ্যামিলি কার্ড, সেটা কিন্তু নারীর ক্ষমতায়নের যে 4টা দিক, নারীর স্বাস্থ্য, শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা, সুরক্ষা, সব কিছু, অর্থনৈতিক নির্ভরতা, সেটারই কিন্তু একটা মানে মডেল হিসেবে কাজ করবে এরকম। আসলে বেগম খালেদা জিয়ার যে দর্শন, তার যা আদর্শ, রাজনৈতিক চিন্তা ভাবনা যেটা ছিল, সেটা তিনি হয়তো আজকে শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া তার যে আদর্শ, তার যে সংগ্রাম, তার দৃঢ়তা, বিশ্বাস, দেশ এবং দেশের মানুষ, দেশের জনগণ সবার প্রতি তার যে ভালোবাসা, এটা তো বিশ্বে বিরল। সেটা আমরা অতীতও দেখেছি, এবং আজকে তার যে রাষ্ট্রীয় মর্যাদায় তার যে অন্তিম বিদায় যেটা হলো, সেখানে আমরা দেখেছি যে এখানে দেখেন ভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে আমাদের দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক অঙ্গনের সবাই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ভারত থেকে, পাকিস্তান থেকে সবাই এসেছেন। একজন রাজনৈতিক নেত্রীর জীবনে আমি মনে করি যে এর থেকে বড় কিছু পাবার আর নেই। এটা ডেফিনেটলি এটা বিশ্বে বিরল।
আমি মনে করি তিনি হয়তো আজকে আমাদের মাঝে নেই, কিন্তু সবচেয়ে তার বড় যে- কথা, এই যেহেতু জানাজার প্রসঙ্গটা এসেছে, আমাদের আমাদের সংবাদকর্মীরা সেখানে ছিল, রাজনৈতিক নেতাকর্মীর বাইরেও যেটা উপস্থিতি লক্ষ্য করার মতো সেটা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ আপামর শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে মানে নেত্রীকে একটু দেখার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য কিন্তু তারা ছুটে এখানে তো এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চে প্ল্যাটফর্মে তার যে উক্তিগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, খুব সাদামাটা সরল, খুব মানে জনমুখী নির্ভেজাল ছিল। কথাবার্তা। তিনি একটা কথাই বলছেন, তার আশা ভরসার একমাত্র জায়গা বিশ্বাস হচ্ছে দেশ এবং দেশের মানুষ। যেই কারণে তিনি আপোষহীন। তিনি সেই যে 2007 থেকে 11 সালে যে দীর্ঘ কারা জীবন, সেখানে হয়তো তিনি কারাগারের দেয়ালের মধ্যে আটকে ছিলেন, কিন্তু কারাগারের দেয়াল তার কিন্তু ধ্যান তার চিন্তা ভাষাকে কিন্তু মানুষ ঘিরে বন্ধ করতে পারেনি। সেখানেও বসেও তার রাজনৈতিক নেতৃত্ব তিনি দিয়ে দিয়েছেন, গেছেন। এবং সেখানে থেকেও কিন্তু দেশের মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল, সম্পৃক্ততা ছিল। আমি ব্যক্তিগতভাবে আসলে আমি আমি আমার ভিতরে যে শক্তিটা, আমি একজন নারী, একজন কর্মজীবী নারী, আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আমি নিজে তার আমার ভিতর থেকে এই শক্তিটা, এবং আমার মতো এরকম তাবৎ বিশ্বে যে নারী জাতি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ফিলসফি, দর্শন, আদর্শ, আপোষহীন। আমরা বারবার একটা কথা বলি, কিসের সঙ্গে আপোষ? অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন নাই, অনৈতিক যেটা সেটার সঙ্গে, দুর্নীতির সঙ্গে আপোষ করেন নাই। যদিও তাকে বিনা অপরাধে কারাবরণ করতে হয়েছে। আসলে দেখেন, সম্মান এটা সৃষ্টিকর্তার পক্ষ আল্লাহ থেকে আসে। থেকেই প্রদত্ত। তার কর্মই তাকে সম্মানের জায়গায় এনে দেয়। নিশ্চয়ই। আজকে সারা বিশ্বের মানুষ তাকে যে সম্মানটা দেখিয়েছেন, এটা অনেক এটার ক্ষেত্রে মাঝেই অনেক আমাদের তিনি এই বেঁচে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসও বিরল বলা যায়। ইতিহাসে বিরল আমরা হয়ে আরো আলোচনা করব। আমরা আরেকটা সময় হলো বিরতির, একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিদায় আপোষহীন নেত্রী আমাদের এই বিশেষ আয়োজনে আমরা আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিদায় আপোষহীন নেত্রী। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আবারও বিরতির পর আসতে চাই। বিষয়টি হচ্ছে, আমরা একটু এবার আর্থিক প্রসঙ্গ থেকে বের হয়ে এসে বেগম খালেদা জিয়ার সামগ্রিক যে মূল্যায়ন, তিনি চলে গেছেন, তার শরীরে বিদায় হতে হয়েছে, দাফনের মাধ্যমে হয়তো তিনি মাটির সাথে মিশে গেছেন, কিন্তু তিনি যে আপামর কোটি হৃদয়ের মানুষে মিশে আছেন, সেই মিশে যাওয়া এবং তার রেখে যাওয়া যে আপোষহীন নেতৃত্বের পাঠ, সেটা আগামী প্রজন্মে কতটা রেখাপাত করবে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, দেখুন, আজকেই 31শে ডিসেম্বর, একটা বছর শেষ হয়ে যাচ্ছে 25। এই ডিসেম্বর মাসেই, 25 সালের ডিসেম্বর মাসে আমাদের দুটি মৃত্যু, একটা হাদির মৃত্যু, ওসামা হাদির মৃত্যু এবং তার যে জানাজা ইত্যাদি, এবং আজ বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন চিন্তা বা একটা বিষয় আনছে। সেটা হচ্ছে, হাদির মৃত্যুটা হচ্ছে তার ভবিষ্যতের একটা বিরাট সম্ভাবনার বিষয়টাকে নিয়ে মানুষকে খুব নাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুটা মানুষকে বেশি নাড়া দিয়েছে তার বিগত সময়ের আপোষহীন নেতৃত্ব বা সব কিছুতে। এটা দুটো জিনিসকে কিন্তু একটা বিশেষভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমি মনে করি একটা বিশেষভাবে নেওয়ার বিষয় আছে। আমি আজ দুপুরে ফিরেছি শ্রীলঙ্কা থেকে। গতকাল সকালে উঠে ওদের নিউজেই কিন্তু আমি ব্রেকিং নিউজ আমরা দেখলাম ভোরবেলা, যে খালেদা জিয়া শ্রীলঙ্কায় বসে, হ্যাঁ, নোমর বসে, শ্রীলঙ্কায় বসে, শ্রীলঙ্কার গল একটা এলাকা আছে সেখানে, এবং সেখান থেকেই তারা যে সাইটেশন দিচ্ছিল বারবার, আমাদের চাইতেও তারা খুব সুন্দরভাবে বলতেছিল যে একটা সার্কের নেতৃত্ব, তারা তার সার্কের বিষয়টাকে গুরুত্বপূর্ণ দিল, যে আজকে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে হানাহানি বিভিন্ন দেশগুলোর মধ্যে চলছে, এগুলোকে একটা ঐক্যের মধ্যে বাঁধার, একটা সহজ বাণিজ্যিক চুক্তির বা সার্ক সাপটা বা এসব জিনিসগুলো করবার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, সেটি যদি সত্যিই চলমান থাকতো, তাহলে তিনি এইগুলোর উদ্যোক্তা, প্রবক্তা ইত্যাদি। তাহলে যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট আমরা যে এখন সময়টা পার করছি, সেটা হয়তো থাকতো না। এবং সেটার দিকে আমি আরও বলি, সকালবেলা আমি যখন এয়ারপোর্টে আসলাম, কলম্বোর এয়ারপোর্টে, আমি আমাদের রাষ্ট্রদূত বললেন যে স্যার, এখানকার পররাষ্ট্রমন্ত্রী তিনিও যাচ্ছেন এবং আপনার ওই ফ্লাইটেই, আমার ফ্লাইটেই, কারণ ওদের একটাই ফ্লাইট ওই সারাদিনে থাকে। আমার খুব ভালো লাগলো আর কি, যে তারা সমান। এবং পরে পেপারেও দেখলাম, নিউজেও দেখলাম যে পাকিস্তান, ভারত এরা সবাই আসছে। একটা জিনিস আরও লক্ষ্য রাখতে হবে, আজকে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের যে স্পিকার, তারা কিন্তু একটা বৈঠক করতে পেরেছেন।
অর্থাৎ সরকার আয়াস হার জেনেছেন। ডেথ, হার ইনসিডেন্স হ্যাজ ব্রট দেম ইমোশনালি পিপুল ইনটু টুগেদার। এই চিন্তাগুলো আপনি নতুন প্রজন্মের কথা বলছেন, নতুন প্রজন্মের কাছে এই চিন্তাগুলো জাগ্রত হোক যে তিনি যে আপোষহীন ছিলেন। কেন ছিলেন? যে একটি স্বনির্ভর দেশ, স্বনির্ভর অর্থনৈতিক অবস্থা, যে এনবিআরের যে ভূমিকাটা সামনে তুলে আনা, প্রাইভেট সেক্টরকে নীতি সহায়তা দিয়ে ইয়ে করা এবং পুঁজির প্রবাহের নানান ধরনের সুযোগ করে দেওয়া, কৃষি এবং সকল ক্ষেত্রে তিনি যে ছোট ছোট অবদানগুলো, এই যে যেমন শিক্ষা বা এ ব্যাপারে যেগুলো বললেন, সেগুলোর থেকে কিন্তু শিক্ষা নেওয়ার আছে। কেননা আমাদের সামনের যে জটিল, কালকে যে নতুন বছরটি শুরু হবে, আমরা সেখানে অবশ্যই প্রত্যাশা করব যে গণতন্ত্র ফিরিয়ে আসছে সে যেন টেকসই হয়, সে যেন পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উন্নতিতে চলে যায়। সে হানাহানি পরস্পরের বিরুদ্ধে, যেমন আপনারা সবসময় লক্ষ্য করেছেন, উনি কিন্তু কোনো সময় তার শত্রুপক্ষকে বা অন্যকে তাকে নানান ধরনের অত্যাচার করেছে, কিন্তু কোনো সময় বিষোদ্গার করতেন না এবং করতেন না। অর্থাৎ তিনি মনে করেছেন যে উই হ্যাভ টু অ্যাবজর্ব ইট ফর এ গ্রেটার ইউনিটি, ফর এ গ্রেটার পাওয়ার, গ্রেটার। আজকে এত মানুষের এই যে কাউকে তো বলতে হয়নি, কাউকে বিশেষ ট্রেন দিয়ে ডেকে আনতে হয়নি, চলে আসছে, বিকজ তিনি তাদের হৃদয়ের ভিতরে এই একটা স্থান করে নিতে পেরেছিলেন যে হ্যাঁ, তিনি আমাদের সকলের নেত্রী, হ্যাঁ সকলের নেত্রী। এই যে সকলের নেত্রী হওয়া, নিজের একটা সম্মান, নিজের দেশের সম্মানকে, নিজের দেশপ্রেমকে সামনে তুলে এনে বিশ্বের সাথে, এই যে সার্কের আয়োজনের যে কথাটা বললাম, এমনকি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ওই ধরনের একটা, যে সকলের সাথে ভালোভাবে চলো, যেমন মধ্যপ্রাচ্য বা আর অন্যান্যগুলো কিন্তু এই সময় থেকেই এসছে। তো সুতরাং সেই এর থেকেই একটি স্বনির্ভর দেশ গড়া, দেশপ্রেমে সিক্ত দেশ গড়া, নিজের পায়ে নিজে স্বাধীন আশায় চলবার, ওই যে আমাদের আব্দুল জব্বারের একটা গান আছে আর কি, যে স্বাধীন আশায় পথ চলাতে, এইগুলো কিন্তু ওই যে আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এই কথাটা আসলে প্রথম বাংলাদেশ এবং শেষটাও বাংলাদেশ ছিল, এবং শেষটাও তার বাংলাদেশের মাটিতেও হয়েছে, সেই যে মাটি। এবং যার জন্য তিনি বিদেশে কোনো সময় যেতে চাননি, বা কয়েকদিন আগে আপনি দেখেন তাকে ইয়েতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, আজকে তার সেই এটাও তিনি জাননি, বা দেশের মাটিতেই তার শেষ বিদায়টা হয়েছে। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর সালমা বেগম, আপনার কাছে যে সবশেষ আসতে চাই সেটি হচ্ছে, তিনি চলে গেছেন, কিন্তু তিনি তার আদর্শের যে জায়গাটা রেখে গেছেন সেটি পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের কাছে কিভাবে রেখাপাত করে বলে মনে করছেন আপনি? আচ্ছা দেখেন, আমরা কি দেখি আসলে, ইতিহাস নির্মাণ হয়, তাই না? ইতিহাস লেখা হয়। তো ইতিহাসে আমরা কি লিখি? ইতিহাসে অনেক কিছুই থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বিশ্বাস, আস্থা, তার যে ফিলসফি, তার যে দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা দেশের মানুষের প্রতি, এখানে বারবারই আমরা তার যে বিশেষণগুলো তার সম্পর্কে ব্যবহার করি, যে তিনি হচ্ছেন মাদার অফ ডেমোক্রেসি, একটা কথা বলি। তারপর বলি যে আপোষহীন নেত্রী, অনেক কিছুই তার সম্পর্কে বলা যায়। তার যে বিভিন্ন স্পিচগুলো ছিল, সেগুলোর মূল কন্টেন্ট কিন্তু একটাই, যে তিনি কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেননি। তিনি দেশের সকল শ্রেণীর, সকল দলের মতের শ্রেণী পেশার মানুষকে কিন্তু একটা রাজনৈতিক মঞ্চে তিনি নিয়ে এসেছিলেন। সেটার প্রমাণ আজকেই আমরা দেখেছি, যেটা আপনি বলছেন, স্যার বলল। বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে, যারা আন্তর্জাতিক মহল থেকে, সবার এই যে তার জানাজায় অংশগ্রহণ, তার শেষ বিদায়। এখন আপনি যেটা বলছেন যে এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিভাবে এটাকে আসলে এটা রূপটা দিব, আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, ক্রাইসিস কি? মানুষের প্রতি মানুষের বিশ্বাস, সমঝোতা, সহমর্মিতা, সম্মান, শ্রদ্ধাবোধ, রেসপেক্ট। এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে দর্শন, সেখানে আমরা দেখি। তিনি বারবার একটা কথাই তিনি বলছেন, যে দেশ, দেশের মানুষ, দেশের মাটি, দেশের জনগণ। তিনি কোনো প্রতিহিংসা রাজনীতিতে তিনি বিশ্বাসী না। আজকে আমরা বিগত
যে শাসনামল দেখেন, সেখানে আমাদের সমাজের প্রতিটা স্তরেই আমরা অনেক অনিয়ম, অনেক ধ্বংস আমরা দেখেছি। তারপর একটা উত্থান হলো, তারপর সংস্কারের কথা আসলো। এখানে আমরা যদি দেখি বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবগুলাই তো আছে, আমাদের কাছে ডেটা আছে। নিশ্চয়ই, অর্থাৎ তিনি যেগুলো দেখে গেছেন সেই দর্শন নিয়ে কিন্তু আমাদের আগামী বাংলাদেশটাকে আগাতে আসলে হবে। নিয়ে তো যেতে হবে। এখানে তার মানে আমার একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তিনি যেটা রেখে গেছেন, যে রেখে আদর্শ রেখে গেছেন, গেছেন, সেটাকে নিয়ে যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন সেটা করতে পারি, তবে আমি হয়তো আমরা বলবো, বৈষম্যহীন বাংলাদেশের কথা তাকে বলছি, নিয়ে- সেটা হয়তো আমরা তাকে গড়ে নিয়ে তুলতে অনেক পারবো। টক শো হবে, দেখেন সভা, দর্শক, আজকে সেমিনার। আমরা এখানে শেষ করছি বিদায় আপসহীন নেত্রী যে বিশেষ আয়োজন। আপনাদের সাথে দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।